হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বেঙ্গল নেট অ্যাচিভার। আজকে আমরা আজকে তোমাদের সাথে আলোচনা করব ইউজিসি নেট এবং ডাব্লিউবি সেটের কয়েকটি মাস্টার টিপস। কিভাবে তুমি ইউজিসি নেট এবং ডাব্লিউবি সেট পরীক্ষায় সঠিক প্রস্তুতি নিতে পারবে, কিভাবে কোন স্ট্র্যাটেজিতে কোন অ্যাপ্রোচের মাধ্যমে তোমরা ইউজিসি নেট এবং ডাব্লিউবি সেট এক্সাম ক্লিয়ার করতে পারবে। ভিডিওটা শুরু করার আগে অল অ্যাসপিরেন্টের কাছে আমার অনুরোধ, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে। আশা করি ভিডিওটা থেকে তোমরা নেট এবং ডাব্লিউবি সেটের ক্লিয়ার করার এক্সাক্ট যে মূল মন্ত্র তোমরা সেটা বুঝতে পারবে এবং সেই অনুযায়ী তোমরা প্রিপারেশনটা নিতে পারবে। যদি আমরা এই পরীক্ষার স্ট্যাটাস দেখি, তাহলে দেখব ইউজিসির নিয়ম অনুযায়ী বছরে দুবার পরীক্ষা হয়। প্রত্যেক পরীক্ষায় কমপক্ষে 10 থেকে 12 লক্ষ স্টুডেন্ট এক্সাম দেয়। তাদের মধ্যে শুধুমাত্র 6% স্টুডেন্টই কোয়ালিফাই হচ্ছে এবং এর মধ্য থেকে শুধুমাত্র 1% স্টুডেন্ট জুনিয়র রিসার্চ ফেলোশিপ অর্থাৎ জিআরএ পেয়ে থাকে। আমি তোমাদের অত্যন্ত গুরুত্ব কিছু টিপস বলবো, যেগুলোকে কাজে লাগিয়ে এই এক্সাম ক্লিয়ার করতে তোমাদের সাহায্য করবে। এই এক্সাম এমন একটা এক্সাম যে ফার্স্ট অ্যাটেম্পটে একটা স্টুডেন্ট ক্লিয়ার করতে পারছে না এবং সে বারবার পরীক্ষাটা দিয়ে যাচ্ছে। এমনও স্টুডেন্ট আছে যারা অলরেডি 6 থেকে 7 বার নেট সেট দিয়েছে কিন্তু ক্লিয়ার করতে পারছে না। প্রথমে তো আমাদের এটার কারণ বুঝতে হবে যে এত অ্যাটেম্প দেওয়ার প্রয়োজন কেন হয়ে পড়ছে। করার 3বার এক্সাম ক্লিয়ার করার অভিজ্ঞতা থেকে এটাই তোমাদের বলবো, তোমাদের কি করা উচিত এবং কি করা উচিত না। এবং এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ, এখানে স্টুডেন্টরা গুলিয়ে ফেলে। যদি আমরা এই এক্সাম প্যাটার্ন দেখি, তাহলে আমরা দেখব যে দুটা পেপার হয়, একটা ফার্স্ট পেপার, একটা সেকেন্ড পেপার। প্রথমে আমাদের কি কি সমস্যার সম্মুখীন হতে হয় এবং আমরা কি ভুল করি সে সম্বন্ধে জানতে চেষ্টা করি এবং সেটাকে কিভাবে ইমপ্রুভ করতে পারবো তার বোঝার চেষ্টা করি। সব থেকে বড় ভুল যেটা আমরা করে থাকি সেটা হচ্ছে আমরা কোনো গাইডলাইন্স, কোনো গাইডেন্স, কোনো প্রপার স্ট্র্যাটেজি ছাড়াই প্রিপারেশনটা শুরু করে দিই। অনেক স্টুডেন্ট এরকম আছে যারা নিজে এখনো সিলেবাসটা সম্পূর্ণভাবে জানে না, অথচ অথচ তারা 3 থেকে 4 বার নেট এবং সেট এক্সাম দিয়ে দিয়েছে। আবার এমনও স্টুডেন্ট পাবে যারা 10 জনের কাছ থেকে 10 রকমের বইয়ের নাম শুনছে, প্রিন্ট আউট করছে, পিডিএফ থেকে প্রিন্ট আউট করছে এবং কিছুটা বুঝে এবং কিছুটা না বুঝে প্রিপারেশনটা শুরু করে দেয় এবং সেভাবে সে এটা কমপ্লিট করলেই সে এক্সামটা ক্লিয়ার করতে পারবে। কিন্তু আমরা দেখতে পারি এটা কিন্তু সঠিক নয়। কিন্তু আমরা যদি দেখি, এটাই প্রিপারেশনের কিন্তু সব থেকে বড় ভুল, যার কারণে সে বারবার এক্সাম দিয়ে চলছে। তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা এটা এমন একটা এক্সাম যেটা শুধু তোমার নলেজকে চেক করে না, তোমার অ্যানালিটিক্যাল থিঙ্কিং, ডিসিশন মেকিং পাওয়ার, সেটাকেও কিন্তু চেক করে। তো তোমাদের শুধুমাত্র টেক্সট বই ম্যাটেরিয়ালের দিকেই মনোযোগ দিলে হবে না, সিলেবাস কমপ্লিট করতে হবে, এই যে মানসিকতা, সেটার থেকে বেরিয়ে আসতে হবে। সাথে আরো 2-3টে এমন গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় আছে, সেদিকেও লক্ষ্য রাখতে হবে। ফার্স্ট ফার্স্ট অ্যানালিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড সেকেন্ড হচ্ছে ডিসিশন মেকিং অ্যাপ্রোচ। স্টুডেন্ট সম্ভবত কি ভুল করে, স্টুডেন্ট যেগুলো ভুল করে সেটা হলো সে 6 মাস, 1 বছর, 2 বছর থেকে প্রিপারেশন নিচ্ছে এবং বারংবার একই পদ্ধতিতে সে স্টাডি করছে এবং রিভিশনও করছে, কিন্তু সেটাকে সে সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারছে না। তোমরা মনে করো এক্সামের দুটা ফেজ, প্রিপারেশনের সময় এবং 2 নাম্বার হচ্ছে এক্সামের সময়। প্রথমে আমরা এটা জানবো যে এক্সাম প্রিপারেশনের সময় কি করব এবং কি করব না। সব থেকে কমন প্রবলেম যেটা আমি প্রিপারেশনের সময় লক্ষ্য করেছি এবং তোমরাও লক্ষ্য করবে, যে স্টুডেন্ট শুধুমাত্র ডেসক্রিপটিভ নোট এবং বইয়ের ম্যাটেরিয়াল, পিডিএফ এর ওপর ফোকাস করে এবং সেগুলিকে সে রিভিশন করে এবং যত তাড়াতাড়ি সম্ভব সেই সিলেবাসটাকে সে কমপ্লিট করতে চায়। কিন্তু সে যখন এক্সাম দিতে যায় তখন তার অ্যানালিটিক্যাল থিঙ্কিং এর প্রয়োজন হয় এবং এই জায়গায় সব থেকে বড় মিসম্যাচ বা উলটপালট যেটা হয়, কারণ তুমি যে কন্টেন্টটা পড়েছো সেটা ডেসক্রিপটিভ, কিন্তু তুমি যে এক্সামটা দিতে যাচ্ছ সেখানে এমসিকিউ ডিমান্ড করছে। তো প্রথমে আমরা এই মিসম্যাচটাকে শোধরানোর চেষ্টা করব। তোমাদের এটা মনে রাখতে হবে, তোমাদের মধ্যে কোনো সময়ই এই টার্গেটটা আসা উচিত না যে তোমাদের সব জানতে হবে অথবা তোমাদের 100% সিলেবাসটা কমপ্লিট করতে হবে। প্রথমে তো এই যে চিন্তা ভাবনাটা, সেটা তোমাদের পাল্টাতে হবে।
একটা টপিক পড়ছো, সেখান থেকে যদি একটা ওয়ান লাইনার কোশ্চেন আসে, সেই কোশ্চেনটাকে যেন তুমি এক্সাম হলে গিয়ে অ্যান্সার করে আসতে পারো। ফর এক্সাম্পল, তুমি রিসার্চ অ্যাপটিটিউডের স্যাম্পলিং বা হাইপোথিসিস পড়ছো, পড়ার পর নতুন অন্য কোনো টপিকে যাওয়ার আগে তুমি সেই টপিকের কোশ্চেন সলভ করো। কারণ যখন তুমি সেই টপিকের এমসিকিউ সলভ করবে, তখন তখন তোমরা বুঝতে পারবে কতটা পড়েছো, আরো কি কি পড়তে হবে। এখানে তোমার অ্যানালিটিক্যাল থিঙ্কিং বুঝতে পারবে, তোমার ডিসিশন মেকিং পাওয়ারটা বুঝতে পারবে। তো ফার্স্ট আমরা মাস্টার স্ট্রোক কি দেখলাম, যে আলাদা কোনো টপিকে যাওয়ার আগেই টপিক ওয়াইজ কোশ্চেন সলভ করার পর যে ভুল যে ভুলগুলো হচ্ছে সেটাকে নোট করা। কারণ তুমি ডেসক্রিপটিভ পড়েই যাচ্ছ, তোমার মনে হচ্ছে তোমার 100% সিলেবাস কমপ্লিট হয়েছে, কিন্তু তুমি যদি দেখো তাহলে তুমি 60 থেকে 70% সিলেবাসই কমপ্লিট করেছো। বাকি যে 30 থেকে 40% সিলেবাস আছে, সেটা কিন্তু সেই এমসিকিউ এর মধ্যেই লুকিয়ে আছে। তাহলে এমসিকিউ সলভ করে তিনটা বেনিফিট আমরা পেতে পারি। নাম্বার ওয়ান, ডেসক্রিপটিভ কন্টেন্টটাকে তুমি যে পড়ছো তুমি কতটা অ্যাপ্লাই করতে পারো সেটা আমরা জানতে পারি। 2 নাম্বার, অ্যানালিটিক্যাল থিঙ্কিং, অর্থাৎ তুমি কোশ্চেনটাকে কতটা লজিক্যালি আন্ডারস্ট্যান্ডিং করতে পারছো, তুমি কোশ্চেনটাকে কতটা ভালোভাবে বুঝতে পারছো, তুমি কোশ্চেনটাকে কতটা অ্যাসেসমেন্ট করতে পারছো। 3 নাম্বার হচ্ছে ডিসিশন মেকিং পাওয়ার। যখন তুমি এক্সাম দিতে যাবে, তখন তোমার অ্যাকচুয়ালি যেটা করতে হয়, সবশেষে ডিসিশন নিতে হয়। সাপোজ তোমার কাছে একটা কোশ্চেন আসছে, সেই কোশ্চেন আসছে, যে কোনো কোশ্চেনের 4 থেকে 5টা অপশন দেওয়া থাকে। তো সেখান থেকে তোমাকে সঠিক উত্তরটা কোনটা এবং ভুল কোনটা সেটা ডিসিশন নিয়ে তোমাকে অ্যান্সার করতে হয়। তাহলে ডিসিশন মেকিং তোমার ডেভেলপ হন, তুমি ম্যাক্সিমাম নাম্বার অফ এমসিকিউ সলভ করবে। তাহলে আমরা দেখবো যে এমসিকিউ এই এক্সামের সাথে অঙ্গাঅঙ্গি ভাবে জড়িয়ে আছে, এবং এক্সাম ক্লিয়ার করার ক্ষেত্রে ম্যাক্সিমাম নাম্বার ম্যাক্সিমাম নাম্বার অফ এমসিকিউ সলভ করার মাধ্যমেই অনেকটা প্রিপারেশনকে অ্যাডভান্টেজে নিয়ে যায়। আমরা এই এমসিকিউ কে ইগনোর করতে পারি না। তোমাদের ডেলি পেপার 1 এবং পেপার 2 একটা টার্গেট থাকা দরকার, যে কতগুলো এমসিকিউ আমি করব। সেটা 10টা হতে পারে, 20টা হতে পারে, যতটা তুমি পারো সেটা তোমাকে করতে হবে। এবং এমসিকিউ কিভাবে সলভ করে এবং কিভাবে অ্যানালাইসিস করে সেটা আমরা পরে অন্য কোনো একটা ভিডিওতে ডিসকাস করব। এখানে আমরা এমন কিছু কাজ করব না যেটা আমরা বেশিরভাগ করে থাকি, যেমন টাইম ওয়েস্ট, এটা তো কমন ব্যাপার একটা। সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে পেপার 1 এবং পেপার 2 এর সমান গুরুত্ব না দেওয়া। ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করে, সে হয়তো শুধু পেপার 1ই পড়ছে বা পেপার 2ই পড়ছে, সে দুটো একসাথে সমান গুরুত্ব দেয় না, এবং দুটো সমান গুরুত্ব না দেওয়ায় তার রেজাল্টটাও কিন্তু সঠিকভাবে আসে না। পিডিএফ ম্যাটেরিয়াল অপর্যাপ্ত পরিমাণে রাখা, অর্থাৎ পিডিএফ এবং ম্যাটেরিয়াল যেটা আমরা করে থাকি, আমরা কোনো একটা টপিকের অনেক ধরনের নোট কালেক্ট করি, অনেক জায়গা থেকেই অনেক ধরনের নোট কালেক্ট করি, কিন্তু সেটাকে আমরা পড়ে সঠিকভাবে নোট করি না, এবং যার ফলে অপর্যাপ্ত পরিমাণে নোট আমাদের জমা পড়ে থাকে, এবং এক্সামের আগে আমরা সেটাকে কমপ্লিট ভাবে রিভিশন করতে পারি না। গ্রুপ জয়েন, প্রিপারেশনের ক্ষেত্রে অনেক ধরনের গ্রুপ আমরা দেখতে পাই। প্রিপারেশন করার সময় এক্সাম রিলেটেড অনেক গ্রুপ আমরা দেখতে পাই, এবং আমরা হুটহাট করে যে কোনো গ্রুপে জয়েন করে দিই। কিন্তু গ্রুপে কিছু প্যাসিভ স্টুডেন্টও থাকে, কিছু অ্যাক্টিভ স্টুডেন্টও থাকে। কিছু স্টুডেন্ট আছে যারা শুধু নয়েজ তৈরি করার জন্য সেই গ্রুপটাতে জয়েন করে। তাই আমি বলবো, এমন কোনো গ্রুপে জয়েন করো না যারা হট্টগোল করার জন্য গ্রুপে জয়েন করেছে। এমন একটা গ্রুপে জয়েন করো যেখানে তোমার প্রিপারেশনটাকে একটু এগিয়ে নিয়ে যাবে। এবং প্রিপারেশনের সময় পিডিএফ এবং ম্যাটেরিয়ালের যে অপর্যাপ্ত পরিমাণ থাকা সত্ত্বেও আমরা বিভিন্ন ধরনের বই বাজার থেকে কিনতে শুরু করি, এবং এই জিনিসটা সাইকোলজি আমাদের এফেক্ট করে প্রিপারেশনের ক্ষেত্রে। কারণ তোমার বর্তমান সময়ে স্টুডেন্টের কাছে বইয়ের থেকে পিডিএফ এবং ম্যাটেরিয়াল অপর্যাপ্ত পরিমাণে থাকে, কিন্তু এমনও স্টুডেন্ট আছে যাদের কাছে পিডিএফ ম্যাটেরিয়াল অপর্যাপ্ত থাকা সত্ত্বেও তারা বিভিন্ন ধরনের বই কিনে, তারা সেই বইগুলোকে না যথাযথভাবে পড়াশোনা করে, শুধু রেখে দেয়, এবং তাদের মধ্যে একটা সেই সময় গিল্টি ফিল হতে থাকে। তাই আমি তোমাদের বলবো, যতটা পারো পিডিএফ বুক লিমিটেড সোর্সে রাখো, এবং যেগুলো রাখবে সে বাংলায় প্রিপারেশনের যে বিষয়টা সেটা আমরা একটু পরে আলোচনা করছি। আমরা আগেই জানলাম যে ইউজিসি নেট এবং ডাব্লিউবি সেট পরীক্ষায় বসতে গেলে
আমাদের দুটো পেপার করতে হয়, একটা ফার্স্ট পেপার, একটা সেকেন্ড পেপার। ফার্স্ট পেপার, তো আমরা এখানে ফার্স্ট পেপারে সিলেবাসটা সংক্ষেপে দেখে নিব, এবং টু যা এবং তোমরা পেপার টু যেটা তোমাদের নিজস্ব সাবজেক্ট, সেই সিলেবাসটা তোমরা মন দিয়ে ভালো করে দেখে নিবে। টোটাল এই এক্সামের টোটাল মার্ক হচ্ছে 300 নাম্বার। ফার্স্ট পেপারে 50টা কোশ্চেন থাকে, যে ফার্স্ট পেপারে 50টা কোশ্চেন থাকে, যার প্রত্যেকটি নাম্বার 2 নাম্বার করে, টোটাল 100 নাম্বার। এবং পেপার টু 100টা নাম্বার থাকে, যেখানে 2 মার্ক করে 200 নাম্বার। এই হলো 150টা কোশ্চেন, 300 নাম্বারের পরীক্ষা। পেপার ওয়ানের টোটাল 10টা ইউনিট দেওয়া আছে। 10টা ইউনিট আমরা এখন সংক্ষেপে জেনে নেব। তো ফার্স্ট ইউনিট হচ্ছে টিচিং অ্যাপটিটিউড। এবং বলে রাখি যে টিচিং অ্যাপটিটিউড যখন আমরা করব, সেখানে টিচিং অ্যাপটিটিউডের যে সাব ইউনিটগুলো আছে, তখন আমরা সেই সাব ইউনিটগুলো প্রত্যেকটা অধ্যায়ের আমরা জেনে নেব। তো ইউনিট টু হচ্ছে রিসার্চ অ্যাপটিটিউড, যেটা আমাদের রিসার্চের ক্ষেত্রে খুবই কাজে লাগে। ইউনিট নাম্বার 3 হচ্ছে কম্প্রিহেনশন। ইউনিট নাম্বার 4 হচ্ছে কমিউনিকেশন। ইউনিট নাম্বার 5 হচ্ছে ম্যাথমেটিক্যাল রিজনিং। ইউনিট নাম্বার 6 লজিক্যাল রিজনিং। ইউনিট নাম্বার 7 ডেটা ইন্টারপ্রিটেশন। ইউনিট নাম্বার 8 ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। ইউনিট নাম্বার 9 পিপল ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট। এবং ইউনিট নাম্বার 10 হায়ার এডুকেশন। তোমরা হয়তো এখানে লক্ষ্য করেছো যে টিচিং অ্যাপটিটিউড, রিসার্চ অ্যাপটিটিউড, কম্প্রিহেনশন, কমিউনিকেশন, ম্যাথমেটিক্যাল রিজনিং, লজিক্যাল রিজনিং, ডেটা ইন্টারপ্রিটেশন, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, পিপল ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট, এবং লাস্টে যেটা আছে হায়ার এডুকেশন, প্রত্যেকটা ইউনিটের 5 নাম্বার করে ডিভাইড করা আছে। কিন্তু পরীক্ষায় আমরা দেখতে পারবো যে প্রত্যেকটা ইউনিট থেকে 5 নম্বর করে থাকে না। কোনো সময় আমরা দেখতে পারি যখন পরীক্ষায় মাল্টিপল শিফট হয়, বিশেষ করে নেটের ক্ষেত্রে আমরা দেখতে পারবো যখন সিবিটি মুডে পরীক্ষা হয়, যেটা বর্তমানে হয়ে চলছে, তখন মাল্টিপল শিফটে হয়। এবং মাল্টিপল শিফটে পরীক্ষা হওয়ার জন্য টিচিং অ্যাপটিটিউড এবং রিসার্চ অ্যাপটিটিউড থেকে কোশ্চেন অনেক সময় বেশি, টিচিং অ্যাপটিটিউড এবং রিসার্চ অ্যাপটিটিউড থেকে অনেক সময় কোশ্চেন 5টের থেকে বেশিও থাকে। এবং অনেক সময় দেখা যায় যে ম্যাথমেটিক্যাল রিজনিং এর থেকে 3 থেকে 4টা বা 2টা এরকমও কোশ্চেন, এইরকম কোশ্চেনও দেওয়া হয়। যে যেটা থেকে আমরা 5-এ 5 পাবো সেটা হচ্ছে কম্প্রিহেনশন। যেটা থেকে আমরা 5-এ 5 পাবো কম্প্রিহেনশন। ডাব্লিউবি সেটের যারা এক্সাম, এখানে এটাও বলে রাখি যে ডাব্লিউবি সেটের ক্ষেত্রে কিন্তু ডেটা ইন্টারপ্রিটেশন ডেটা ইন্টারপ্রিটেশনের ক্ষেত্রে কিন্তু 5 নাম্বার থাকে না, এবং সেখানে ম্যাথমেটিক্যাল রিজনিংটা একটু বেশি থাকে, এবং কম্প্রিহেনশন 5-এ 5ই থাকে। আমরা যারা বেঙ্গলের স্টুডেন্ট, ইউজিসি নেট ও সেট এক্সাম প্রিপারেশন নেওয়ার জন্য স্বল্প মূল্য ব্যয় করেও বর্তমান সময়ে পেপার ওয়ানের জন্য সঠিক গাইডেন্স খুঁজে পাই না। এবং এমনও অসংখ্য স্টুডেন্ট আছে যারা হোস্টেল বা বাড়ির বাইরে থেকে প্রিপারেশনের জন্য আগ্রহী, কিন্তু তারা ফাইন্যান্সিয়াল প্রবলেমের জন্য সঠিক সময় সঠিকভাবে প্রিপারেশনটা নিতে পারছে না। তাদের জন্যই আমার অতি সামান্য একটা প্রচেষ্টা। টার্গেট আমাদের টার্গেট ইউজিসি নেট ডিসেম্বর এবং ডাব্লিউবি সেট ডিসেম্বর। এখানে আমি তোমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে কমপ্লিট পেপার ওয়ানের সিলেবাসটা দেওয়ার চেষ্টা করব। থেকে আমি তোমাদের 30 থেকে 40টা ভিডিওর মধ্যেও পেপার ওয়ান কমপ্লিট করার চেষ্টা করব। তোমরা গ্রুপে জয়েন করে নেবে, এবং সেই জয়েন করার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। সেখান থেকে তোমরা পিডিএফ এবং মেটেরিয়াল পেয়ে যাবে। টপিক ওয়াইজ কোশ্চেন তোমরা যে গ্রুপে জয়েন করবে, সেই গ্রুপে ডেলি বেসিস যতদূর সম্ভব আমি টপিক ওয়াইজ দেওয়ার চেষ্টা করব। বলে রাখি, যদি ভিডিওগুলি ছোট হয় তাহলে সেই ভিডিওর সংখ্যা 40 থেকে 50 হতে পারে। আমি তোমাদের যে ক্লাসগুলো করাবো, সেই ক্লাসগুলি কি ওয়ার্ডের উপর ফোকাস করেই করানো হবে। তোমাদের মনে এটা প্রশ্ন আসতে পারে, শুধুমাত্র কিওয়ার্ডের উপর নির্ভর করে কতটা তোমাদের মনে হতে পারে শুধুমাত্র কিওয়ার্ডের উপর ফোকাস করে কতটা সিলেবাস কমপ্লিট করা যেতে পারে, সেখানে হয়তো কন্টেন্টের অভাব হবে। তাহলে তোমাদের বলে রাখি যে এখানে কোনো কন্টেন্টের কম। আমি আমি তোমাদের
পাতার পর পাতার পড়ার নোট বা ম্যাটেরিয়াল। আমি 15 থেকে 20 পেজের নোট 5 থেকে 7 পেজে পড়াবো। শুধু একটাই সাজেশন, ভিডিওগুলো স্কিপ করে দেখবে না, প্রত্যেকটা পয়েন্ট ভালো করে বুঝতে হবে এবং নোটটা তোমাদের নিজেদের করতে হবে। এবং লাস্ট যে পয়েন্টটা সেটা ল্যাঙ্গুয়েজ প্রবলেম। তোমরা যারা নতুন প্রিপারেশন শুরু করবে বলে আগ্রহী হয়েছো, তারা তোমাদের সিনিয়র অর্থাৎ যারা 2 বার 3 বার নেট সেট দিয়েছে, ক্লিয়ার করেছে বা ক্লিয়ার করতে পারেনি, এর অভিজ্ঞতাটা একবার শুনবে ল্যাঙ্গুয়েজ প্রিপারেশনের ক্ষেত্রে কতটা প্রভাব পড়ে। স্টুডেন্ট বেঙ্গলের স্টুডেন্ট যাদের মেন সাবজেক্ট বাংলা, ইতিহাস, এডুকেশন, ফিলোসফি, সংস্কৃত, জিওগ্রাফি, যারা সঠিকভাবে প্রিপারেশন নিচ্ছে কিন্তু ল্যাঙ্গুয়েজের জন্য তারা এক্সামটা ক্লিয়ার করতে পারছে না। এমনও স্টুডেন্ট আমরা দেখতে পাই যারা ইংলিশের সঠিক উচ্চারণ করতে পারে না, কিন্তু সে অনেক কিছু জানে সেই বিষয়ের ওপর, এবং এই সংখ্যাটা কিন্তু অসংখ্য। এবং ল্যাঙ্গুয়েজের সমস্যা কাটিয়ে উঠতেই তার 1 বছর বা 2-3টে অ্যাটেম্প চলে যায়। আমি অবাক হয়ে যাই, বাংলার বিভিন্ন ইউটিউব চ্যানেল বা যারা স্টুডেন্টদের গাইড করছে তারা বাংলায় প্রিপারেশন করাচ্ছে। তোমাদের তোমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে, বাংলায় প্রিপারেশনটা কি ভুল? তাহলে আমি বলবো না। তোমরা এটাও বলতে পারো প্রিপারেশনটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ করলে ভালো হয় না বাংলায়, তাহলে আমি বলবো ইংলিশ। কারণ তোমরা তোমরা যদি এক্সামের দিকে লক্ষ্য করো তাহলে দেখবে এক্সামের যে কোয়েশ্চেন হয় সেটা ইংলিশ এবং হিন্দি ল্যাঙ্গুয়েজে হয়। সেখানে তুমি বাংলায় প্রিপারেশন নিলে এক্সাম হলে ইংলিশ কোয়েশ্চেনটাকে বুঝতে তোমাদের সময় চলে যায় এবং কোয়েশ্চেন সঠিকভাবে বুঝতে পারবে না, এবং এবং এক্সাম হলে বসে তুমি সঠিকভাবে কোশ্চেনটাকে বুঝতে পারবে না। যখন তুমি বুঝতে পারবে না, সেই একটি কোশ্চেনের উপর 2-3 মিনিট চলে যায় এবং তোমার মধ্যে একটা অ্যাংজাইটি আসতে শুরু করে এবং প্যানিক হতে থাকে। তো তোমাদের ইংলিশ কোশ্চেনটাকে আন্ডারস্ট্যান্ডিং বা কোশ্চেনটাকে আন্ডারস্ট্যান্ডিং করার মতো এবং কোশ্চেনটা কোন টপিক থেকে কোন কনসেপ্ট থেকে এসেছে সেইটুকু ইংলিশ জানা, সেইটুকু ইংলিশ বোঝার মতো সেই সেইটুকু ইংলিশ বোঝার মতো তোমাকে ক্ষমতা অর্জন করতে হবে। পেপার ওয়ানে ইংলিশটার উপর জোর দিলেই ফলাফলটা একটু ভালো হয়। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের তোমাদের পরীক্ষা প্রস্তুতি যে কয়েকটি পয়েন্ট আমি তোমাদের সাথে আলোচনা করলাম, সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। এবং তোমাদের যদি মনে হয় আমি কিছু স্কিপ করে গেছি এবং তোমাদের আরো কিছু ডাউট থাকে, তাহলে তোমরা কমেন্টে জানাও। আশা করি এই ভিডিওটা তোমাদের প্রিপারেশনের ক্ষেত্রে অনেকটাই সাহায্য করবে। তোমার মতো ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা শেয়ার করে দাও। তোমাদের মতো আরো একজনের সাহায্য দরকার। টেক কেয়ার, বাই, থ্যাংক ইউ।